শিলচর রামনগরে 18 বস্তা পোস্তদানা উদ্ধার। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ তারাপুরের রামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 18 বস্তা পোস্তদানা উদ্ধার করেছে। এক সাংবাদিক সম্মেলনে উপ পুলিশ অধীক্ষক রজত কুমার পল জানান, গতকাল গভীর রাতে পরিচালিত অভিযানে রামনগর এলাকায় ইফতিকার আলী নামক এক ব্যক্তির গুদামঘর থেকে বিপুল পরিমাণ পোস্তদানা উদ্ধার করা হয়। গুদামঘরের মালিক ইফতিকার আলী বর্তমানে পলাতক রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत रामनगर एरिया के आसपास हमें एक खबर मिला कि किसी जगह पर अवैध रूप से पॉपी सीड्स का स्टोरेज और बड़ी मात्रा में स्टोरेज किया जा रहा है और उसको फिर अवैध रूप से ही वहाँ से ट्रांसपोर्ट किया जाता है। ये खबर मिलते ही के साथ ही सिलचर सदर थाना पुलिस के अधिकारियों ने इस पर एक्टिंग करते हुए उस जगह में रेड किया और रेड करने के साथ साथ हमको वहाँ 18 बैग पॉपी सीड्स के मिले, जिसको लॉफुली सीज किया गया है और आगे कार्रवाई के लिए सुसंगत धाराओं के अंतर्गत कार्रवाई की जा रही है। और जिसका गोदाम है, जिसके गोदाम से हमको मिला, उस आदमी का नाम है इफ्तिकार अली, जो कि रामनगर एरिया का ही रहने वाला है और आगे की कार्रवाई जारी कर दी गई है। कुछ भी आगे का इंफॉर्मेशन मिलने से हम आपको अपडेट करेंगे। ये अराउंड 20 लाख के आसपास का सामान है, इसका ब्लैक मार्केट में वैल्यू 20 लाख के आसपास होगा, क्योंकि ये इलीगली ट्रांसपोर्ट किया जाता है, इसीलिए। तो बाहर ले जाने का कुछ उन लोगों का प्लान था? हाँ, वो चीज़ अभी इन्वेस्टिगेशन चल रही है कि कहाँ ले जाते हैं और कहाँ से लाते हैं, तो वो लिंकेज मिलने से हम उसका आगे भी कार्रवाई करेंगे। যাত্রীদের সুবিধার্থে কাছাড় কলেজ সংলগ্ন ট্রাঙ্ক রোডের সিটি ভিওতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়ার দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল জয়পুর, হরিনগর এবং লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকার জনগণ। শিলচরে কাছাড় কলেজ সংলগ্ন ট্রাঙ্ক রোডের সিটি ভিওতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়ার দাবিতে সোমবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করল জেলা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, পয়রাপুল, জিরিঘাট এবং বাঁশকান্দি সহ বিভিন্ন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এতদ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন বাসে চড়ে যাত্রা করেন, কিন্তু বাসগুলো রংপুর থেকে ছাড়ার ফলে যাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শিলচর শহর থেকে রংপুর আসা যাওয়া করতে তাদের অত্যাধিক 40 টাকা খরচ হয়ে থাকে। এছাড়াও যাত্রীবাহী বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়। শুধু তাই নয়, জিনিসপত্র বহন করতেও দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। অন্যান্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে কাছাড় কলেজ সংলগ্ন ট্রাঙ্ক রোডের সিটি ভিওতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ট্রাফিক সমস্যা নিয়ে তারা জানান, শহরে বৈদ্যুতিক অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রীবাহী বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে। ফলে সিটি ভিওতে বাস স্ট্যান্ডের অনুমতি দেওয়া হলে সীমিত সংখ্যক বাসের জন্য শহরের যানজট নিরসনে বিশেষ সমস্যা হবে না বলেও এদিন প্রশাসনকে জানিয়েছেন তারা। গোটা বিষয়টি নিয়ে প্রশাসন আগামীতে শিলচর পৌর নিগম এবং জেলা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার বিবেচনা করবেন বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। আমরা জয়পুর, হরিনগর, লক্ষ্মীপুর, জিরিঘাট ইত্যাদি অঞ্চলের লোক আমরা জমায়েত হয়ে আজকে আইসি ডিসি স্যারের কাছে, এই কারণে যে আমরা এজ এ প্যাসেঞ্জার আমরা বাস ব্যবহার করিয়া আমরা বাসের মাধ্যমে যাতায়াত করি। বাসের মাধ্যমে যাতায়াত করতে গিয়া বাসটা রংপুর থেকে ছাড়ে, এতে আমরা খুব অসুবিধা ফিল করি। আমরা শিলচর শহর থেকে রংপুর পর্যন্ত আমরা যাইতে 20 রুপিস, আইতে 20 রুপিস, আরও এক্সট্রা 40 রুপিস আমাদের খরচ করতে হয়। এতে আমরা খুব অসুবিধা ফিল করতেছি। আমরা ডিসি স্যারের কাছে আজকে অনুরোধ করছি যে আমরা যদি তাই সুযোগ দেন, আমাদের বাসগুলো যদি সিটিভিও কাছাড় কলেজের সামনে যে সিটিভিও বাস স্ট্যান্ড আছে ওইটা যদি ব্যবহার করতে পারে, তো আমরা যে প্যাসেঞ্জারের অতিরিক্ত 40 রুপিস দিতে হয় এইটা খরচটা করতে লাগতো না। আর এই বাস স্ট্যান্ডে আমরা আইতে পারলে আমরার জন্য সুবিধা হইল গিয়া যে আমাদের সঙ্গে যদি মালপত্র থাকে যে আমরা অটোতে উঠতে আমরা খুব অসুবিধা ফিল করি, আমাদের অনেক অসুবিধা হয়। অতএব মালপত্র টানার জন্য আমরা খুব অসুবিধা হয়। অতএব আমরা যেন এই সুযোগটা দেওয়া হয়, সিটিভিও স্ট্যান্ডটা আমরা ব্যবহার করার লাগিয়া। আর ডিসি স্যারে আমরা কথা দিছি যে পূজার পরে তার এটার ব্যবস্থা করবা, এসপি স্যার এবং ডিটিওর সঙ্গে আলোচনা করিয়া। বাসে আমরা নিয়ে আসে, কিন্তু আমরা আনিয়া রংপুরে নামাইয়া দেয়। বাস ধরার সময় রংপুর থেকেই ধরতে লাগে আমাদের। আমরা এখান থেকে অটো চড়িয়া রংপুরে যাইতে লাগে। আমরা বাসের সংখ্যা সীমিত, এখন আর বাসের সংখ্যা অতিরিক্ত নাই, কারণ বাসে এখন প্যাসেঞ্জার খুব কম হয়।
কারণ এই যে ইলেকট্রিক অটো চলিয়া বাসগুলা ব্যবসা নষ্ট হয়ে গেছে, বাসের সংখ্যাও কমে গেছিল। এই কারণে কম সংখ্যক বাস শহরের মধ্যে ঢুকা এবং বাইরে এমন কষ্টদায়ক হইতো না যদি প্রশাসনের ব্যবস্থা নেয়। এই বাসগুলো সিটিভিওতে আইব, সিটিভিওতে আগেও সিস্টেম ছিল টিকিট কাটিয়া প্যাসেঞ্জার উঠতো, সিটিভিওতে উঠতো এবং ডাইরেক্টলি বাসগুলো ক্রস করে ব্রিজটা ক্রস করে যেতেও গিয়া আমাদের খুব অসুবিধা হইতেছে আর কি এই সিটিভিওটা ব্যবহার করতে না দেওয়ার কারণে। যে রংপুর থেকে যে আমরা উঠালাম গাড়িতে করতে লাগে, রংপুরে কোনো স্ট্যান্ড নাই, রংপুরে রাস্তার পাশে গাড়িগুলো দাঁড়া করে, রাস্তার পাশে দাঁড়া করা নিয়ে এই অন্যান্য গাড়িগুলো যাইতে আইতে নানান সমস্যা তার হয়। আমাদের এখানে কোনো ল্যাট্রিন বাথরুম বা এরকম কোনো টয়লেটের ব্যবস্থা নাই, যার জন্য আমরা খুবই অসুবিধা ফিল করতে লাগে। কারণ প্যাসেঞ্জাররা তো গাড়ির জন্য দাঁড়াইতে লাগে, দাঁড়াইয়া তারা একটু বাথরুম ব্যবহার করতে হলে মেয়ে লোক পুরুষ বিভিন্ন লোক আসা যাওয়া করে, তাদের জন্য খুবই সমস্যা হয়। আর এখানে কোনো স্ট্যান্ড না থাকায়, কোনো জায়গা না থাকায়, রাস্তার উপরে থাকলে এখানে একটা সমস্যা হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে বা হইয়া থাকে। কারণ এই গাড়িগুলো যে রাস্তার উপরেই থাকে আর এই রাস্তা দিয়ে অন্যান্য গাড়িগুলো যাতায়াত করে, অতএব এখানে যে কোনো সময় বিরাট ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, এতে জনক্ষয় হইতে পারে। অতএব আমরা প্রশাসন এবং সবার কাছে অনুরোধ করতেছি যে বাসগুলোর সুযোগ দেওয়া হোক। মূল্য প্রদান করতে গিয়ে ফেক অ্যাপ ব্যবহার, শালচা পড়ায় আটক 2 যুবক। এই মুহূর্তের এক বড় খবর, কাছাড়ে বাড়ছে ডিজিটাল চোরের দাপট। সতর্ক না থাকলে মুহূর্তেই সর্বশান্ত হতে পারেন সাধারণ মানুষ। বুধবার কাছাড় জেলার শালচা পড়ায় এমনই এক ঘটনার শিকার হতে গিয়েও রক্ষা পেলেন এক স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমেদ লস্কর জানান, সকাল 10:30 নাগাদ 3 যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন জাতীয় সড়কের ওপর স্কুটিতে বসে থাকে, অপর 2 যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করে। পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে। তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয়। এ সময় ব্যবসায়ী প্রতিবাদ জানালে 2 যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করেন। স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমেদ লস্কর জানান, আটক 2 যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এদিকে ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় একবার এক এক নাম বলতে থাকে। এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এ বিষয়ে পুলিশের তদন্তের দাবি উঠেছে। প্রসঙ্গত, ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞদের পরামর্শ, যে কোনো আর্থিক লেনদেনে সচেতন থাকাই একমাত্র উপায়। অরুণ দাস, তার নাম কিটা? রিয়েল লিমিটেড। আর তার নাম কিটা? তার নাম কিটা? আমি চিনি না, আমার লোকের গুলো গাইছে। আর জনটা একলগে স্ক্যাম করে রাইনি না। ওই তোর কয়টা নাম কইছ? রিকি দাস একটা। প্রথম দাস কইলো। রিকি লস্কর কইছে। একটা রিকি দাস, একটা রিকি লস্কর। নাম কত? তার নাম কো? জুয়েল আহমেদ। একটা জুয়েল আহমেদ। চলো আমার লগে। আমি আগে চলো লাগবো। আমার মোবাইলে তোর ফটো আছে না? আইডি কার্ড কই? আইডি কার্ড। ওই মোবাইলে আইডি আছে না রে? ডিজিটাল চোর ধরা হইছে। আচ্ছা আমি দাদা আইসুন তারা ওদিকে স্কুটিটা মাইয়া, হ্যাঁ স্কুটিটা মাইয়া ওখান থেকে আইছে, 2টা ছেলে স্কুটি রইছে, হ্যাঁ একলা আইছে, আইয়াও কইছে এই বয়সে তারা রেড বুল 3টা খাইবার কথা না। তারা যখন রেড বুল অর্ডার দিছে তখন আমি বুঝে লইছে কারবার ওটা মানে ডিজিটাল চোর। তখন আমার তারা সব মাল দিছে, আমার মোবাইল হাতে রাখছি, মোবাইল হাতে রাখতে সময় আমি বুঝে লইছি তারা যেহেতু দিব পয়সা আমার মোবাইল সহ করবো, তখন আমার সহ করছে না পয়সাটা। তখন আমি বুঝে লইছি তারা ডিজিটাল চোর। স্কুটির থেকে ওকে কইছে যে তার মায়ে বন করছেন, তখন আমি বুঝছি তো ওকে যাইতো করে বন করে যায়। তখন আমি তারা কইছি তুমি যাইস না কইতে ওকে বুঝছে, দৌড় দিছে, দৌড় দিয়ে স্কুটিওয়ালা পয়সা বেদি আর তারা ভুবেদি দৌড় শুরু করছেন। তখন পাবলিকে তারা ধরছে, ধরিয়া ওখানে বুয়ানি হয়েছে, তারা কোনো মারামারি হয়েছে না, কিচ্ছু না। এখন তারা যে ট্রিটমেন্ট লো যে তারা কিরকম কিটা শুরু। আমার নাম মনসুর আহমদ লস্কর, এই জায়গার নাম কাকরাবাসী, বাড়ি শালচাপড়া। এখন আমরা আইনের আওতায় তারা দিব। তোর নাম কি? ভাই তোমার নাম কি? আগে নো আরো কিটা দাস কইলা? জুয়েল আহমেদ লস্কর। মুসলিম তে দাস ন কইলা আগে? না ভুল কইছি। তে আগে এখানে কিটা করছো? এখানে কিটা করছো? আগে কি রাউন্ড দাঁড়াই স্ক্যাম করছে। আমি হে তোমার কিটা? আমার কোনটা না, আমার লগর উপর বন্ধু যে স্কুটি লাগাছে। আর তোর নাম কিটা? বাড়ি কই? টাঙ্গি বাড়ি। আর তোর বাড়ি কই?
তোর বাড়ি কই প্রথমে কইছে বেলি তারপর এরপরে কইছে বাগা বাজার প্রথম কোন জায়গা কইছে বেলি এরপরে কইছে বাগা বাজার প্রথম হে নাম কিটা কইছে তার এ রিকি লস্কর কইছে এরপরে রিকি দাস কইছে এরপরে রিকি লস্কর কইছে এরপরে কইছে জুয়েল আহমদ কিটা লস্কর শিলচর ও কালাইনে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার। ভুয়া চিকিৎসা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ শিলচর ও কালাইন থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নিজেকে যোগ্য চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিলেন। আজ এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার এই ঘটনার বিস্তারিত বিবরণ জানাতে গিয়ে বলেন, শিলচরের সেকেন্ড লিঙ্ক রোডের বাসিন্দা পঙ্কজ চৌধুরী নিজেকে মেডিসিন স্পেশালিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি ভুয়া ডিগ্রির দাবিতে প্রেসক্রিপশন দিতেন এবং সাইনবোর্ড ব্যবহার করতেন। তিনি রোগীদের বোঝাতে রেজিস্ট্রেশন নাম্বার 24147 ব্যবহার করছিলেন, কিন্তু তদন্তে জানা যায় ওই রেজিস্ট্রেশন নাম্বার আসলে উত্তরপ্রদেশের গন্ডার প্রকৃত চিকিৎসক ডক্টর পঙ্কজ চৌধুরীর। তিনি 2003 সালে কাজাখস্তানের আলমাটি বিশ্ববিদ্যালয় থেকে MBBS, 2009 সালে লখনৌর কেজি মেডিকেল কলেজ থেকে MD এবং পরবর্তীতে AIIMS নয়াদিল্লি থেকে DM সম্পন্ন করেছেন। অভিযুক্তের কার্যকলাপ প্রতারণা, জালিয়াতি, ভুয়া পরিচয় এবং বৈধ নিবন্ধন ছাড়া চিকিৎসা করায় শামিল। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে NMC আইন 2019 এবং অসম মেডিকেল কাউন্সিল আইন 1999 সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে কালাইন এলাকায় সুবীর চৌধুরী নামে এক ব্যক্তি নিজেকে MBBS ডাক্তার দাবি করে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। অভিযোগ, তিনি কালাইনের একটি ফার্মাসিতে চেম্বার করে চিকিৎসা দিচ্ছিলেন, অথচ তার কোনো স্বীকৃত যোগ্যতা নেই। অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। অভিযানের সময় তিনি একজন রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন। পরে তার কাছ থেকে একাধিক ভুয়া নথি ও অপরাধ সংক্রান্ত উপকরণ উদ্ধার করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানান, দুই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগেও কাছাড় জেলায় আরও 3 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছিল পুলিশ। জিলাখনত চলি থকা ভুৱা চিকিৎসকৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু যোৱাকালি আৰু আজি পুৱা আমি দুটা অভিযান চলাইছিলোঁ। আৰু যোৱাকালি চলোৱা যিটো অভিযানত আমি এজন ব্যক্তি, তেওঁ নিজকে এজন গেষ্ট্ৰ'এণ্ট্ৰলজিষ্ট আৰু ডায়েবেটিছৰ এজন বিশেষজ্ঞ চিকিৎসক ৰূপে তেওঁ ইয়াত কাৰ্যৰত হৈ আছিলে। তেওঁৰ নাম হ'ল পংকজ চৌধুৰী। তেওঁ সেকেন্ড লিংক ৰোডত থাকে আৰু ইয়াত বিভিন্ন অঞ্চলত শিলচৰত তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। আমি ACMR আসাম কাউন্সিল অফ মেডিকেল ৰেজিষ্ট্ৰেশ্যনৰ পৰা আমি পোৱা তথ্য আৰু তেওঁলোকৰ পৰা পোৱা এজাহাৰৰ ভিত্তিত আমি তেওঁৰ সকলো নথি পত্ৰসমূহ পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত দেখা গ'ল যে সম্পূৰ্ণ তেওঁ ভুৱা ৰূপত তেওঁ চিকিৎসা আগবঢ়াই আছে। তেওঁ কোনো বৈধ ডকুমেণ্ট বা তেওঁ MBBS বা অন্য কোনো ডিগ্ৰীধাৰী নহয়। আৰু তেওঁ নিজকে কাজাকিস্তানত, কাজাক ইউনিভাৰ্চিটিত তেওঁ ডিগ্ৰী লোৱা বুলি তেওঁ কৈছে, কিন্তু তেওঁ সোধপোছ কালত দেখা গ'ল যে এজন একে নামৰ এজন বেলেগ ব্যক্তিৰ যি তেওঁৰ নামত তেওঁ এই চিকিৎসা সেৱা চলাই গৈছিল। আৰু বেলেগ নামৰ যিজন ব্যক্তি আছিলে, তেওঁৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ হ'ল একে, গতিকে তেওঁ সেই নামত তেওঁ এজন বৈধ চিকিৎসক তেওঁ আছে গণ্ডা উত্তৰ প্ৰদেশত। তেওঁৰ নাম লৈ তেওঁ নিজৰ নাম বুলি কৰি ইয়াত তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে। তেওঁ বৰ্তমানলৈকে যি আমি পৰীক্ষা কৰিছোঁ তাত দেখা গৈছে যে তেওঁৰ 3টাকৈ পান কাৰ্ড আমি পাইছোঁ, আৰু 3টা পান কাৰ্ডত প্ৰতিটোতে তেওঁৰ পিতৃৰ নাম বেলেগ বেলেগ আছে। তাৰপিছত তেওঁ আধাৰ কাৰ্ড পাইছোঁ, তাত ডেট অফ বাৰ্থ আৰু পান কাৰ্ডতো ডেট অফ বাৰ্থৰ সম্পূৰ্ণ ভুল তথ্য আছে। তাৰপিছতে তেওঁ যেতিয়া কাজাকিস্তানত তেওঁ চিকিৎসা সেৱাৰ তেওঁ পাঠ্যক্ৰম তাত কৰিছে বুলি তেওঁ যেতিয়া আমাক জনাইছিলে, আমি তেওঁ পাছপৰ্টো আমি পৰীক্ষণ কৰিবৰ কাৰণে বিচাৰিছোঁ, যাতে আমি তেওঁৰ পাছপৰ্টো একো পোৱা নাই। গতিকে দেখা গৈছে যে সম্পূৰ্ণৰূপে এটা ভুৱা ৰূপত তেওঁ ইয়াত চিকিৎসা সেৱা আগবঢ়াই মানুহৰ জীৱনৰ বিপন্নপন্ন কৰি তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। আৰু আমি তেওঁক ইতিমধ্যে সোধপোছ কৰাৰ পিছত যথেষ্ট প্ৰমাণ তেওঁৰ বিৰুদ্ধে আমি পাইছোঁ আৰু পাই তেখেতক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু দ্বিতীয়টো অভিযানত আমাৰ আজি পুৱাই এটা অভিযান চলিছিলে কালাইন অঞ্চলত, আৰু তেওঁ এজন
ব্যক্তিয়ে তেওঁ নিজকে MBBS চিকিৎসক হিচাপে তেওঁ এটা ফাৰ্মাচী খুলি তাত তেওঁ এটা চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। তেওঁৰ নাম হ'ল ছবিৰ চৌধুৰী। আৰু আমি দেখা গ'ল তেওঁ পৰীক্ষণ কালত দেখা গ'ল যে তেওঁৰ কোনো বৈধ ডকুমেণ্ট বা তথ্য নাই, তেওঁৰ কোনো চাৰ্টিফিকেট নাই, কোনো তেওঁ চিকিৎসা বিজ্ঞানৰ কোনো ডিগ্ৰীধাৰী তেওঁ নহয়। আৰু ভুৱা ৰূপত তেওঁ অশিক্ষিত কিছুমান লোক থাকে বা তেওঁলোকে এইবিলাক নেচায়, তেনেকুৱা লোকক আৰু জনা বুজা লোককো তেওঁলোকে আভুৱা ভৰি সেই অঞ্চলত চিকিৎসা সেৱা চলাই আছিলে। আৰু আজি যিটো সময়ত আমি তাত অতৰ্কিত অভিযান চলাইছিলোঁ, সেইটো অভিযানত তেওঁ মানুহক চেলাইন দিয়াৰ পৰা লৈ সকলো ধৰণৰ তেওঁ তাত চিকিৎসা সেৱা যিজন বৈধ চিকিৎসকে যি ধৰণৰ চিকিৎসা সেৱা আগবঢ়ায় তেনেকুৱা ধৰণৰ তেওঁ চিকিৎসা তাত চলাই আছিলে। গতিকে আমি সেই অঞ্চলটোত লগে লগে সেই ঠাইত আমি অতৰ্কিত অভিযান চলাই সকলোবিলাক নথি পত্ৰ যি পাইছোঁ আমি তেওঁক পৰীক্ষণ কৰিছোঁ আৰু তেওঁ সম্পূৰ্ণ এজন ভুৱা চিকিৎসক বুলি প্ৰমাণিত হৈছে। আৰু এই যি তেওঁৰ অভিযোগ আমি ACMR আসাম কাউন্সিল অফ মেডিকেল ৰেজিষ্ট্ৰেশ্যনৰ পৰা আমি এই অভিযোগ পাইছিলোঁ আৰু সেই তাৰ ভিত্তিতে আমি এই অভিযান চলাইছিলোঁ। আৰু বৰ্তমানলৈকে আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু অধিক তথ্য পাতি আমি লাভ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। এই মানুহজনৰ ঘৰ হ'ল চিন্দুৰা কালাইন অঞ্চলত আৰু তেওঁ তাতে সেই নিজৰ অঞ্চলতে আভুৱা ভৰি বহুতো লোকক সৰ্বশান্ত কৰি এই ধৰণৰ তেওঁ এটা ভুৱা চিকিৎসা তেওঁ চলাই আছিলে। আৰু বৰ্তমানলৈকে আমি এই অভিযান অব্যাহত ৰাখিছোঁ আৰু অধিক তথ্য লাভ কৰিব জিলাখনত যিসকলে বিভিন্ন অঞ্চলত সাধাৰণ লোকক সৰ্বশান্ত কৰি ভুৱা চিকিৎসা আগবঢ়াই ধন ঘটাৰ যি অবৈধ এটা প্ৰৱণতা চলিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। বেহাল যোগাযোগ ব্যবস্থা, আর্থসামাজিকভাবে পিছপড়া, শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে, স্বাস্থ্য পরিষেবার কথা তো না বলাই ভালো। যেখানে রুটি রুচি বলতে মাছ চাষ নয়তো দিন মজুরিই বড় ভরসা। কাছাড় জেলার প্রত্যন্ত এমন একটি গ্রাম শাহাপুরে এসব প্রতিকূলতাকে হারিয়ে উজ্জ্বল একটি এমই স্কুল, ইদ্রিস আলী আনসারি এমই স্কুল। সরকারি এই এমই স্কুলই এখন গ্রামের গৌরব। প্রত্যন্ত গ্রামের বড় পরিচিতি নেপথ্যে এই শিক্ষা মন্দিরের পূজারী প্রধান শিক্ষক সঞ্জয় দেব স্কুলকে যিনি মন্দিরের মতো সাজিয়ে তুলেছেন। স্কুল প্রাঙ্গণ থেকে সরাসরি তুলে ধরছেন আসাম প্রাইম টুয়ার বিশেষ প্রতিনিধি অমল লস্কর। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কের পক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলচর শহর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে এমন একটি স্কুলে, যে স্কুল বেসরকারি স্কুলকেও টেক্কা দেবে এবং এই প্রত্যন্ত অঞ্চলেও এই স্কুলের যে সৌন্দর্যবোধ এবং এই স্কুলের শিক্ষা যে মান এবং স্কুলের যে পরিকাঠামো যা গড়ে উঠেছে তা অন্য বহু নামি দামি বেসরকারি স্কুলকেও হার মানাবে। আমাদের সঙ্গে রয়েছেন যিনি, ওনাকে বলবো যে স্কুলের যে সৌন্দর্য, স্কুলের যে বাগান এবং স্কুলের যে পরিকাঠামো সম্পূর্ণ দেখানোর জন্য আমরা এই স্কুলের যিনি তিলে তিলে গড়ে তুলেছেন, যিনি এই স্কুলের কারিগর, এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় দেবের সঙ্গে আমরা পরে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের এটি হচ্ছে স্কুলের নার্সারি সেকশন এবং এদিকে রয়েছে এলপি সেকশন এবং এরপরে রয়েছে এমই সেকশন। এই স্কুলে কিছুদিন আগে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু এবং তিনি স্কুলের সৌন্দর্য এবং স্কুলের পরিকাঠামো এবং শৈক্ষিক যে পরিবেশ দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন এবং এই স্কুলকে খুব শীঘ্রই হাই স্কুলে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলতে আমরা জানতে পেরেছি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা স্কুলের কিছু একটা যে লাইব্রেরি রয়েছে, যে অনন্য একটা লাইব্রেরি রয়েছে, সাধারণত বেসরকারি স্কুলেও এ ধরনের লাইব্রেরি বা স্কুলের পরিকাঠামো দেখা যায় না। আমরা দেখানোর চেষ্টা করব স্কুলের লাইব্রেরিকে। এই মুহূর্তে আমরা এখন দেখানোর চেষ্টা করব স্কুলের যে লাইব্রেরি, অত্যাধুনিক যে লাইব্রেরি রয়েছে, যেখানে পড়ুয়ারা সম্পূর্ণ একটা পরিবেশে তারা শিক্ষা অর্জন করতে পারেন। আমাদের রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী সঞ্জয় কুমার দেব মহোদয়কে। ওনার
প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই যে লাইব্রেরি এবং স্কুল পরিকাঠামো গড়ে উঠেছে। তাছাড়া ইদানিং আমরা যেটা লক্ষ্য করেছি যে স্কুলের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তার জন্য স্কুলকে সম্পূর্ণ সিসিটিভি আওতায় নিয়ে আসা হয়েছে এবং স্কুলের প্রবেশ থেকে একদম স্কুলের রান্নাঘর, ক্লাসরুম সব কিছু এই সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য। এবং তাছাড়া স্কুলকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। ওনার সাথে আমরা কথা বলবো যে স্কুলে বর্তমানে কী কী কোন কোন ক্লাস রয়েছে এবং কীভাবে আপনি এই যে অসাধ্যকে সাধন করেছেন সেই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাইব। প্রথমে আমি আপনারা আমাদের স্কুলে এসেছেন এর জন্য আমি ধন্যবাদ, আমার নমস্কার। আমাদের স্কুলে টোটাল এনরোলমেন্ট আছে 228 জন, এর মধ্যে 7 জন টিচার ছিল, একজন ট্রান্সফার হয়ে গিয়েছে লক্ষ্মীনারায়ণ এম স্কুলে। এখন আমরা টোটাল 6 জন আছি শিক্ষক। এর মধ্যে আমরা ক্লাস আছে আপনার 6 to 8। ইদানিং আমরা গত ফেব্রুয়ারি 6 তারিখ গুণোৎসবের দিন আমরা শিক্ষামন্ত্রী এসেছিলেন আমাদের স্কুলে। গুণোৎসবের দিন শিক্ষামন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে আমাদের এই বছরেই অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 9-এ আপগ্রেডেশন করেছেন, কিন্তু আমরা তো নিতে পেরেছি না এর জন্যে, কারণ আমাদের অর্ডারটা পেয়েছি না হাই স্কুলের, এর জন্য আমরা নিতে পেরেছি না। তো আমরা শুনছি সম্ভবত অর্ডারটা এর ভিতরেই এসে যাবে। আসলে তো খুবই ভালো, কারণ ইন্টারমিডিয়েট স্কুল আমাদের এখান থেকে হাই স্কুল দূরত্ব 11 কিলোমিটার, চিবিটাবিসি হাই স্কুল, যার জন্য এখানে এই পড়াশোনা করেই মানে স্টুডেন্টরা আর পড়াশোনা করে না, শেষ হয়ে যায়। এর মধ্যে কিছু ইদানিং 2-3 মাস থেকে আমাদের গ্রামে একটু অসামাজিক কাজ চলছে। এর জন্য আমি একটু স্কুল প্রোটেকশন করার জন্য আগে আমার 8টা সিসিটিভি ছিল, এখন আমি আজকের দিনে আমি 16টা সিসিটিভি ইনস্টল করেছি। আর বিশেষ কিছু তো বলার নেই, আপনারা এসেছেন, আমি ধন্যবাদ, নমস্কার। আর আমাদের স্কুলের কমিটি আছে, আমাদের সঙ্গেই আছে, আর স্কুলের কমিটিও আছে, যুগান্ত শুক্লবৈদ্য সঙ্গে অনুপ শুক্লবৈদ্য আমাদের চিবিটাবিসিয়া পার্ট 1-এর ওনার ওয়াইফ মানে জিপি মেম্বার। খুব ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমাদের স্কুলটা আরও কোনো উন্নতি হওয়ার জন্যে, তো অনেক কিছু ধরে দিয়েছেন, দেখা যাক কী কতক্ষণ পর্যন্ত হয়। প্রতিদিন শিলচর থেকে 31 কিলোমিটার মোটর বাইকে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করেন এবং এমনকি রবিবার ছুটির দিনেও আপনি নাকি স্কুলে এসে একবার মানে উপস্থিত হন। যে আপনার যে স্কুলের প্রতি মানে এত যে স্নেহ মমতা বা স্কুলের যে সুরক্ষিত পরিবেশকে উন্নত করার যে আপনি চেষ্টা করছেন, সেটা আপনি কোথা থেকে এই প্রেরণা পাচ্ছেন বা গ্রামের মানুষ আপনাকে কীভাবে সহযোগিতা করছে এই ব্যাপারে আমি বলবো যে আমাদের এখন যে সরকার চলছে সেন্ট্রাল ক্লাস 8-এ অনেক পদক্ষেপ নিয়েছেন শিক্ষার জন্যে, আর আমাদেরকে অনেক বেতনও পাই। বেতনের মতে আমি ডেইলি স্কুলে আসা যাওয়া করি, এই কারণে একজন রুজি কামলা করলে সারাদিনের 400 টাকা পায়, আমরা অনেক টাকা পাই বেতন। একদিনে আমার 2-2.5 হাজার টাকা পড়ে, যার জন্যে আমি ভাবি যে স্কুলে আমার ডিউটি স্কুলের পরে যেন আমি বাড়ি চলে যাব, এরকম হলে তো স্কুল সুন্দর হবে না। এর জন্য আমি সানডেও স্কুলে আই, সঙ্গে আমার স্কুল 3টা ছুটি হয়, 3:15 আরও 15 মিনিট আমরা টিচার থাকার জন্যে 3:30 পরেও আমি কাজ করে সন্ধ্যার পরে যাই। এর জন্যে যাই স্কুলটা একটু সুন্দর হবে, প্লাস স্কুল পরিবেশ সুন্দর থাকলে ছাত্ররাও লেখাপড়া উৎসাহ বাড়বে। এর জন্য আমি স্কুলে একটু ভালো পদক্ষেপ নিয়েছি, আর সঙ্গে আমরা সরকারও ভালো আছে, আর অনেক কিছু এখন মানে দেন, যেরকম ইনফ্রাস্ট্রাকচারের টাকা সেদিন এসেছে, ইনফ্রাস্ট্রাকচারের টাকা এগুলো মানে সুচারুরূপে যাতে ইউটিলাইজ হয় আমি করি না যে এরকম না, একদম আপনারা দেখবেন একবার ক্যামেরা ঘুরিয়ে দেখাবেন সবকে, যেন আমি পুঙ্খাপুঙ্খভাবে আমি সব কাজ করে যাই, যেন কোনো টাকা নয়সয় হয় না। আর সঙ্গে আরও বলবো যে আমাদের ইদানিং যদি এই বছরটা কি যদি হাই স্কুলটা হয়ে যায় তো একটু ভালো হয়।
এর জন্য আমি সরকারকে অনুরোধ করবো যে যেটা আমরা শিক্ষামন্ত্রী বলে গিয়েছিলেন 6 ফেব্রুয়ারিতে যে হাই স্কুলটা আপগ্রেডেশন হবে, এখন পর্যন্ত অর্ডারটা হয়েছে না, সম্ভবত হয়ে যাবে 10-15 দিনের ভিতরে। এটা হলে লোকাল অনেক উপকৃত হবে গরিব বাচ্চারাতে। এর জন্য মানে আমি সরকারের কাছে একটু অনুরোধ করব যে, আর আপনারা মারফতে অনুরোধ করবো যে একটু হাই স্কুলটা আপগ্রেডেশন হলে ভালো হয়। আমাদের মেম্বার যারা আছে তা বলবে কিছু, আমার কিছু বলার তাকে পরে বলবো। আর মোহাম্মদ ইদ্রিস আলী আনসারি এম স্কুলের কমিটিতে আমি অনুপ শুক্লবৈদ্য এই কমিটিতে আছি। এই স্কুলের যে সুযোগ সুবিধা আমরা দেখেছি, বেসরকারি স্কুলে যে সুযোগ সুবিধা নেই, কিন্তু আমাদের এখানে এর চেয়েও অনেক সুযোগ সুবিধা আছে। কারণ হচ্ছে এটার একমাত্রই আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সঞ্জয় দেব মহাশয়। কারণ উনি রবিবার স্কুল বন্ধ থাকে, তো আমরা কমিটির যারা আছি আমরা ওনাকে জিজ্ঞাসা করি আপনি আজ রবিবার দিন কেন এসেছেন। ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলেন স্কুল আমার যান, কারণ স্কুলে আমার আসতেই হবে। আমরা যদি কমিটিতে যখন কমিটি হয় তখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে স্কুলে শিক্ষকরা সব সময় আসে কি না, মিড ডে মিল কীরকম ছাত্রদের খাওয়া দাওয়া হচ্ছে। এখানে দেখা যায় যেটা সরকার দেন এর চেয়ে আরও ভালো উনি খাওয়ান, হিসাব নেওয়ার কোনো রাস্তাই নেই। এমনকি স্কুলের যে অবস্থা আপনারা দেখবেন, বা আমাদের এই দাদারা এসেছেন ওনার মাধ্যমে আপনারা দেখতে পারবেন স্কুলের পরিবেশ, মানে রাস্তাঘাট নেই তবুও স্কুলের পরিবেশ খুবই সুন্দর। কারণ একমাত্রই আমাদের হেডমাস্টারের কারণে। উনি স্কুলের সব কিছু, এমনকি সিসি ক্যামেরা যেগুলা আগে উনি সিসি ক্যামেরা আজকেই উনি সিসি ক্যামেরা আবার বদলি করে আবার নতুনভাবে সিসি ক্যামেরা রেডি করছেন। কারণ এখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, সেই আতঙ্ক বর্তমানে পুলিশের আওতায় আছে, প্রশাসনের আওতায় আছে। তার জন্য উনি বলেন আমার স্কুলে যদি কিছু হয়ে যায়, মানে স্কুলটাই ওনার সবচেয়ে বড় জিনিস। ধন্যবাদ জানাই আমরা কমিটির তরফ থেকে এরকম একজন হেডমাস্টার আমরা পাওয়ায়। আমাদের গ্রামের মানুষই অনেক সময় সব সময় শোনা যায় স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে, স্কুলের ছাত্ররা সবসময় স্কুলে আসছে। 225 জন 30 জন স্টুডেন্ট আছে স্কুলে, মানে স্কুলের ছাত্ররা আমরা দেখেছি অনেক স্কুলের ছাত্ররা একদিন যায় 3 দিন না, কিন্তু স্কুলে এখানে ছাত্ররা আসতেই বলে না আমাদের হেডমাস্টার গালি দিবে, আমরা স্কুলে যেতেই হবে। এরকম আর কি বলবো, আপনারা আসলে দেখতে পারবেন স্কুলের পরিবেশ। তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার অভিযানে এক মহিলা আটক, এনডিপিএস আইনে মামলা রুজু। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার বিকেলে তেলিয়ামুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। খবর অনুসারে তেলিয়ামুড়া রেল স্টেশনের বাইরে ত্রিশাবাড়ি এলাকায় এদিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুকান্ত দেব, WSI শম্পা দাস, থানার অন্যান্য পুরুষ ও মহিলা কর্মী একসঙ্গে অভিযান চালান। এ সময় আটক করা হয় মাধবী দে, বয়স 44, স্বামী প্রয়াত অজয় দে, চারগোলা করিমগঞ্জ থানা বদরপুরের বাসিন্দা। তল্লাশিতে তার কাছ থেকে মোট 15টি সাবান কেসে ভরা 290.88 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুরো অভিযান চলাকালীন ডেপুটি কালেক্টর তেলিয়ামুড়া মহকুমা শাসক ও অন্যান্য সরকারি আধিকারিক স্বাধীন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা এনডিপিএস আইনের অধীনে রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তদন্ত চলছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম নেটওয়ার্ক। একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে রেলে করে একটা যাত্রী আমাদের তেলিয়ামুড়াতে এসে নামবে, তো এখানে বেসিসে আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি। যখন ট্রেনটা আসে, শিলচর ট্রেনটা আসে, তখন ওই সময় অনুমান বিকেল 3:30 হবে। তখন আমরা একজন মহিলা যার নাম মাধবী দে, বাড়ি করিমগঞ্জ, ওনাকে আমরা ডিটেইন করার পর আমরা DCM তেলিয়ামুড়া এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি। তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয়, সেই ব্যাগ থেকে 15 কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি। তো 15 কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে, আনুমানিক ওয়েট 300 গ্রামের মতো হবে, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি, যার বাজার আনুমানিক মূল্য 7 লক্ষ টাকার মতো। স্যার এই ব্যাপারে মানে জিআরপি তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেছে? এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি, আমাদের সঙ্গে কাস্টমস এবং অন্যরা ছিল, আসাম রাইফেল ছিল, তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম। এবং পাশে জিআরপিও অন ডিউটিতে ছিল, কিন্তু রেডের সময় আমরা জিআরপি রেডের আমরা খবর করিনি,
আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি। সোনামুড়ায় পুলিশের জালে ড্রাগ প্যাডলার, হেরোইন, নগদ টাকা, পাসপোর্ট ও বাইক বাজেয়াপ্ত। সোনামুড়া থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। অভিযানে কবির হোসেন সরকার বয়স 38 নামে এক ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয়। সে সিপাহীজলার সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি ওয়ার্ড নম্বর 5 এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে তার বাড়িতে হানা দিয়ে 12.96 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা একটি সাবানের কেসে লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, মাদক ব্যবসার মাধ্যমে উপার্জিত 11,260 টাকা নগদ এবং একটি মোটরসাইকেল নম্বর TR0805019, যা দিয়ে সে এলাকায় মাদক পরিবহন করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কবির হোসেন স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে সোনামুড়া এলাকায় যুবক যুবতীদের কাছে হেরোইন সরবরাহ করত। পুলিশ মনে করছে এ ঘটনায় এলাকায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে এবং তদন্তের অগ্রগতিতে আরো গ্রেপ্তার হতে পারে। ঘটনার পর সোনামুড়া থানায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল অভিযুক্তকে মহামান্য আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এলাকাবাসীর দাবি মাদক চক্রের মূল হোতাদেরও দ্রুত গ্রেপ্তার করা उचित। भानु चंदे रिपोर्ट, असम प्राइम नेटवर्क। कबीर हुसैन सरकार करके एक हाउस ओनर है, उनके घर में सर्च किया है आफ्टर ऑब्जर्विंग ऑल लीगल फॉर्मेलिटीज़। तो सर्च करके हम लोगों के पास खबर था कि उनके घर में हीरोइन था। तो हम लोग जो फॉर्मेलिटीज़ करके हम लोगों ने रेड किया उनके घर में और उनके घर से हीरोइन बरामद हुआ है, एक सॉफ्ट केस जैसा जो ब्राउन कलर का। तो वेट करके वो देखा गया कि उसका जो वज़न है 12.96 ग्राम और उनके साथ में पासपोर्ट और कुछ इंडियन कैश करेंसी लगभग 11,260 रुपया और एक बाइक जो यूज़ करता था, मतलब वो जो इलीगल एक्टिविटीज़ में हीरोइन आना मतलब ट्रांसपोर्टेशन के वो यूज़ करता था, ऐसा खबर था। तो वो भी मिला है, उनका जो बेलकनी है, बरामदा है उनका, वहाँ पर मिला है। तो सब लोग हम लोगों ने सीज किया है और जो हाउस ओनर है कबीर हुसैन, उनको भी हम लोगों ने डिटेन किया है। तो उसी सिलसिले में हमारा जो सोनामुड़ा थाना में एक केस दर्ज हुआ है NDPS एक्ट में। तो हम लोग अभी भी उन लोगों को मतलब उनको पूछताछ कर रहे हैं कि ये कहाँ से लाया है और कहाँ देने वाले थे। तो हम लोग देखते हैं कि इसमें और भी कौन कौन शामिल है। तो जो भी इसमें शामिल होगा हम लोग ज़रूर उनके खिलाफ लॉफुल एक्शन लेंगे। গোপন সূত্রে অভিযান। খোয়াই থানাধীন পহরমুড়ায় বিলেতি মদের জাল ভাঙল মহিলা পুলিশ। সুধীন্দ্র দেবনাথের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার। খোয়াই জেলার পহরমুড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সাদা পোশাকের পুলিশ ও খোয়াই মহিলা থানার যৌথ দল অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা সুধীন্দ্র দেবনাথের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। অভিযানে ছোট বড় মিলে মোট 78 বোতল বিলেতি মদ আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25,000 টাকা। ঘটনাস্থলেই পুলিশ মদগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সুধীন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পহরমুড়া স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ মদের কারবার গোপনে চলছিল। এই অভিযানের মাধ্যমে সেই চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলো। এই বিষয়ে খোয়াই মহিলা থানার এক আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে এলাকায় অবৈধ মদের রমরমা ব্যবসা একেবারে বন্ধ করা যায়। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটি বাড়িতে হিউজ কোয়ান্টিটি বিলেতি মদ নিয়ে স্টক করা হয়েছে। তো সেই মোতাবেক আমরা ওনার বাড়িতে রেড করি। রেড করার পর সার্চ করে ওনার বাড়ি থেকে 78 ভ্যারাইটিস টাইপ ফরেন লিকার তাদের বাড়িতে পাওয়া যায় এবং ওনাকে সহকারে আমরা সেগুলি সিজ করে থানায় নিয়ে আসি। নাম সুধীন্দ্র দেব। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বেলছড়া এলাকায় খুন কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত আদালতে পেশ করা হবে। খোয়াইয়ের বেলছড়ার কথাপাড়া এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আটকাতে এসে লাঠির আঘাতে খুন প্রতিবেশী মহিলা। খুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাইজালবাড়ি থানার। ঘটনার বিবরণে জানা গেছে, গত আগস্ট মাসে 15 তারিখ খোয়াই মহকুমা বাইজালবাড়ি থানার অন্তর্গত বেলছড়ার কচাপাড়া এলাকায়
জনৈক্য অ্যাপোলো মুন্ডা ও তার স্ত্রী স্বপ্না মুন্ডা পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া বিবাদ এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে অ্যাপোলো মুন্ডা লাঠি নিয়ে চড়াও হয় তার স্ত্রীর উপর। স্ত্রীকে স্বামীর হাত থেকে বাঁচাতে আসে প্রতিবেশী চামেলি ঝরা। আপলু মুন্ডা স্ত্রীকে মারার সময় লাঠির আঘাত লাগে চামেলি ঝরার শরীরে। চামেলি ঝরা রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে। পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত চামেলি ঝরাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুত্ব দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 7ই আগস্ট চামেলি ঝরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। 8ই সেপ্টেম্বর নিহত চামেলি ঝরার স্বামী বিশু মুন্ডা বাইজালবাড়ি থানাতে এক লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত আপলো মুন্ডার বিরুদ্ধে থানার কেস নম্বর 05/25 U/S 118 2/103 BNS ধারায় মামলা রুজু করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত নেমে পড়ে। গতকাল রাতে বেলছড়া এলাকায় পুলিশ অভিযুক্ত আপলো মুন্ডাকে গ্রেফতার করে আজ পাঠিয়ে দেওয়া হয় জেলা আদালতে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো অ্যাজ পার কমপ্লেনে আমি স্পেসিফিক কেস রেজিস্টার করে বাজারবাড়ি PS কেস নম্বর 5 আন্ডার সেকশন 118 ক্লোজ টু /103/329 ক্লোজ 4 BNS সে আমি স্পেসিফিক কেস রেজিস্টার করার পরে সাথে সাথে আমার স্টাফ নিয়ে তাকে আসামিকে আমরা খুঁজে বের করে আমরা অ্যারেস্ট করি এই স্পেসিফিক কেস রেফারেন্সে। এখন প্রেজেন্টলি আসামি আমাদের কাস্টাডিতে আছে। কালকাটাকে পুরে ফরওয়ার্ডিং করা হবে। যে ব্যক্তি মরছিল তার নাম হচ্ছে চামেলি ঝরা। আসামির নাম হচ্ছে আপলো মুন্ডা, বাড়ি কোচাপাড়া, বেলছড়া আন্ডারে। জাস্ট নেবারিং, এটা 200-300 মিটার 200-250 মিটার ডিস্টেন্স আসছিল। দুটাই নেবারিং আসছিল। তারা নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল। ঝগড়ার কারণে আউট অফ সাডেন প্রভোকেশন তারা বলে মারছে, লাঠি দিয়া মারছিল। ওই মারার কারণে অসুস্থ হয়ে পড়ছিল। তো যেহেতু অসুস্থ তাকে চিকিৎসা করা হয়েছিল, চিকিৎসা থাকাকালীন ব্যক্তিটা মারা যায়। উত্তপ্ত ধর্মনগর BMS বনাম বহিষ্কৃত BMS গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা, আইন শৃঙ্খলা প্রশ্নের শহর। ধর্মনগর শহরে গতকাল বিকেলে ফের রাজনৈতিক অস্থিরতা ছড়ালো। BMS ও বহিষ্কৃত BMS এর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় সমগ্র শহরে। জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন চিকিৎসাজনিত কারণে বর্তমানে রাজ্যের বাইরে থাকলেও তার অনুপস্থিতিতে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সূত্রপাত হয় BMS এর আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বকে ঘিরে। পরবর্তীতে উভয় পক্ষ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি ক্রমেই উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর থানার OC মীনা দেববর্মা সহ পুলিশ আধিকারিক ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পুরো ধর্মনগর শহরে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার জেরে উত্তর জেলার রাজনীতি ফের প্রশ্নের মুখে পড়েছে। মহকুমা জুড়ে রাজনৈতিক অঙ্গনে এখন ছিচিরব, আর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তারা 25-30 জনে আমার মারছে। মারার পরে এখান থেকে আমি গিয়ে আইছি হাসপাতাল আইতাম। থানার সামনে এখানে দৌড়িয়ে আমার যা সব মারলো আর কি। তারপরে আমার থানায় আমার আত্মরক্ষা করছে, নাহলে আমার তারা আজকে পুরো মারার প্ল্যান আসছে। ওই তো হয় না, আমার একটা মারছে, আমাদের একটু তুলো না। ওই তো হয় আমার সাথে আমার মানুষ মারতে আসবে, আমি ওরকম আট দিয়ে আটকে গেছি। এরপরে তো এটা মানে কোনো জায়গা বাকি নাই, মারছে না। আমার এদিকে মনে হয় দুটি ভাঙিয়ে বেলাইছে, খালি কিল আর ঘুষি। আর ওই তখন মারছে, ওই তখন তারপরে ওখানে টেম আছে, ওখানে দেখা ওই তখন এখানে আলি টেম ওখানে আলি আমার মাথার জ্বালা যন্ত্রণা এটা করে কিছু বুঝি না। শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদে ধর্মনগরে টানটান উত্তেজনা, মামলা পাল্টা মামলা। শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তাল হয়ে ওঠে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকা। এদিন হঠাৎ করে সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে এ ঘটনার জেরে উভয় পক্ষ থেকে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয় থানায়। এতে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে নতুন করে যাতে সংঘর্ষ না হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার পরিচয়টা? নমস্কার, আমি নয়াপাড়া ক্লাবের সম্পাদক মিঠুন দাস আমার নাম, এবং আমার জ্ঞানময় সিনহা, এবং আমরা সবাই এসেছি যারা যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন। নয়াপাড়াতে গিয়ে হঠাৎ করে আতঙ্কিত একটা আক্রমণ করেছে ছেলেদেরকে নিয়ে, আমরা ওর বিরুদ্ধে আমরা এফআইআর করেছি ধর্মনগর থানায়। আর সবার কাছে অনুরোধ, ওর থেকে বেঁচে থাকবেন, এরকম দুটি নাট থেকে বাঁচবেন, কারণ ওর নেতার ফটো দেখিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে। আপনারা ভিডিওর মধ্যে পুরোপুরি পেয়ে যাবেন।